আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ফায়াজুর রহমান এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ই-লার্নিং এবং ডিজিটাল টুলকিট। তো প্রথমে আলোচনার আগে আমরা দেখে নেই আমরা কি কি শিখব আমাদের আজকের আলোচনার মাধ্যমে। তো প্রথমে আমরা শুরু করব ই-লার্নিং এর একটি ব্রিফ ডেফিনেশন দিয়ে এবং তারপরে আমরা ই-লার্নিং এর উপরে একটি হিস্ট্রি দেখব যে ই-লার্নিং কিভাবে প্রথমে শুরু হয়েছিল এবং বর্তমানে ই-লার্নিং কি অবস্থায় আছে। তারপর আমরা ই-লার্নিং এর ফিচারগুলোর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স এবং স্ট্যাটিক দেখব। এরপর ই-লার্নিং এর টাইপ দেখব, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং ব্লেন্ডেড। এরপর আসতেছে ডিজিটাল টুলকিট, কিভাবে আমরা ডিজিটাল টুলকিটগুলো ব্যবহার করছি সোশ্যাল নেটওয়ার্কে, টুলস এন্ড অ্যাপসে, অনলাইন ক্লাসেসের মাধ্যমে বা স্মার্ট ডিভাইসে। এবং সবার শেষে আমরা ই-লার্নিং এর অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এবং কনক্লুশন নিয়ে আলোচনা করব। সো প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে বিগিনিং। তো ই লার্নিং বলতে কি বুঝাইতেছি আমরা? ই লার্নিং, ইলেকট্রনিক, রাইট? সো ইলেকট্রনিক লার্নিং। তো ই লার্নিং বলতে বোঝায় যে কোনো ধরনের শিক্ষা যা ওয়েব প্রযুক্তির মাধ্যমে অ্যাক্সেস করা যায়। এটি মানুষকে তাদের নিজস্ব সময় এবং তাদের জন্য সুবিধাজনক জায়গায় শিখতে সক্ষম করে। সো ডনা যে অ্যাবিনার্থী উনি বলেছেন যে অনলাইন লার্নিং ইজ নট দ্য নেক্সট বিগ থিং বাট ইট ইজ দ্য নাও বিগ থিং। সো এখন আমরা দেখব যে ই লার্নিং এর হিস্ট্রিটা কীরকম। তো 1924 সালে দ্য ফার্স্ট টেস্টিং মেশিন, ওহিও স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অধ্যাপক সিডনি প্রেসি তিনি ই লার্নিং এর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসাবে কৃতিত্ব পেয়েছিলেন। তিনি একটি টিচিং মেশিন তৈরি করেছিলেন যেটির মূল কাজ হলো এমসিকিউ সলভিং ডিভাইস, অর্থাৎ ডিভাইসটির কাজ প্রশ্ন দেখানো এবং শিক্ষার্থীকে 4টি উত্তর থেকে সঠিক উত্তর নির্বাচন করা। যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী প্রকৃতপক্ষে সঠিক উত্তর নির্বাচন না করে মেশিনটি পরবর্তী প্রশ্নে অগ্রসর হবে না। এরপর আসলো 1954 সাল, দ্য ফার্স্ট টেস্টিং মেশিন। সিডনির পর 30 বছর পর হার্ভার্ডের মনোবিজ্ঞানী অধ্যাপক বিএফ স্কিনার তার নিজের আরেকটি শিক্ষাদান যন্ত্র আবিষ্কার করেন। যন্ত্রটির কাজ হলো একজন শিক্ষার্থীর কাছে বিভিন্ন ধরনের প্রশ্নের তালিকা উপস্থাপন করা। শিক্ষার্থীর কাজ হলো একটি ছোট কাগজের টুকরোতে প্রক্রিয়াটি অর্থাৎ উত্তরটি লিখে রাখবে এবং উত্তরটি যদি সঠিক হয় তাহলে সে এগিয়ে যেতে সক্ষম হবে। এরপর আসতেছে 1960 সাল, কম্পিউটার বেস ট্রেনিং। 1960 সালে ইলিনর বিশ্ববিদ্যালয় বিশ্বের কাছে প্লেটো মানে প্রোগ্রামড লজিক ফর অটোমেটেড টিচিং অপারেশন চালু করে। এটি ছিল একটি সাধারণ শিক্ষাদানকারী কম্পিউটার যার কাজ শিক্ষাদানে সহায়তা করা, এবং এটি ছিল প্রথমবারের মতো সম্পূর্ণরূপে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ। 1969 সাল, আরপানেট অর্থাৎ অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক, যাদেরকে বর্তমানে আমরা ইন্টারনেটের অগ্রদূত হিসাবে চিনি, তারা ইন্টারনেট সেট আপ করে এবং এই ইন্টারনেটটি তখনকার দিনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হিসাবে কাজ করে। এর মাধ্যমে আধুনিক দিনের ই লার্নিংয়ের পথ সুগম হয়। 1970 সাল, কম্পিউটার মাউস অ্যান্ড জিইউআই, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস উদ্ভাবন। আজকাল আমরা অনুমান করি যে একটি কম্পিউটার কিবোর্ড এবং মাউস ছাড়া অচল, কিন্তু 1970 সালের আগে এমন কোনো প্রযুক্তি ছিল না এবং কম্পিউটার নেভিগেট করা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। মাউস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আবিষ্কার একটি কম্পিউটারের ব্যবহার আরও অনেক বেশি সুবিধাজনক করে তোলে এবং কম্পিউটারের বিস্তরের দরজা খুলে দেয়। ইতিহাসে প্রথমবারের মতো এখন মানুষের পক্ষে খুব বেশি ঝামেলা ছাড়াই তাদের বাড়িতে কম্পিউটার ব্যবহার করা সক্ষম হয় এবং এটি ই লার্নিংয়ের আরেকটি বড় ভিত্তি। 1980 পিসি বিগেন উইথ ফার্স্ট ম্যাক, অর্থাৎ 1980-র দশকে ম্যাক লোকদের ঘরে ঘরে শেখার অনুমতি দেয়। কিভাবে? অ্যাপেলের প্রথম ম্যাক, যাকে বলা হয় ম্যাকিনটোশ 128K, এটি ছিল একটি ব্যক্তিগত কম্পিউটারের প্রথম রূপ। এরপর আসতেছে 1990 সাল, দ্য ফার্স্ট ডিজিটাল নাইফ।
ইমেলের অগ্রযাত্রা শুরু হয় এবং প্রযুক্তি ডিজিটালের দিকে মোড় নেয়। এরপর আসলো 2000 সাল, যেখানে কিনা ব্যবসা অর্থাৎ বিজনেস অ্যাডপ্টস ই লার্নিং। ব্যবসা কর্মীদের প্রশিক্ষণ দিতে ই লার্নিং ব্যবহার শুরু করে। দামি সেমিনার এবং কর্মশালায় বিনিয়োগ করার পরিবর্তে কোম্পানিগুলো তাদের সমস্ত শিক্ষার উপাদান একটি অভ্যন্তরীণ ইন্ট্রানেটে হোস্ট করতে পারে। সেখানে এটি কর্মচারীদের দ্বারা অ্যাক্সেস করা যায় এবং প্রত্যেক কর্মচারীর একটি প্রশিক্ষণ পরিকল্পনা ও প্ল্যাটফর্ম থাকবে। এরপর আসতেছি ই লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। যেমন প্রতিটি ই লার্নিংয়ের কোর্সই কিন্তু একটি নির্দিষ্ট শেখার প্রয়োজনের উপরে ভিত্তি করে তৈরি করা হয় এবং প্রতিটা কোর্স এক বা একাধিক শিক্ষার উদ্দেশ্য মাথায় রেখে ডিজাইন করা হয়। ই লার্নিং কোর্সও একটি নির্দিষ্ট শ্রোতা এবং তার চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তৈরি করা হয়। ই লার্নিংয়ের বিকাশ একটি অত্যন্ত সুবিন্যস্ত প্রক্রিয়া অনুসরণ করে। ই লার্নিং সর্বদা মূল্যায়ন করা হয় এবং এটা একটা স্ট্রিমলাইন প্রসেস। ই লার্নিং স্বগতি সম্পন্ন এবং ব্যাপক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। এবার আমরা একটা স্ট্যাটিক্স দেখব। যেমন 2012 সালের কথা যদি চিন্তা করি আমি, তাহলে যতগুলো ই লার্নিং কোর্স অর্থাৎ মুক ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স ছিল, তার সংখ্যা বলতে গেলে 2000-এর কম ছিল পুরো পৃথিবীতে। তারপরে আস্তে আস্তে ই লার্নিংয়ের যখন ডিমান্ড বাড়ে, যেমন 2013, 2014, 15, 16 এবং পিক ডিমান্ডটা আমরা দেখতে পাচ্ছি 2017, 18 এবং সর্বোচ্চ ডিমান্ডটা দেখতে পাচ্ছি 2019-এর দিকে। অর্থাৎ 2019-এ কিন্তু মোটামুটি 12,000 অনলাইন কোর্স ছিল। এবার আমরা দেখব হচ্ছে ই লার্নিংয়ের টাইপসগুলো কী কী। যে বর্তমানে ই লার্নিংটা 3 ধরনের, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। মেইনলি ই লার্নিংটা এই 2 ধরনের, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ, অর্থাৎ সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এই দুইটারই কম্বিনেশন, সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। তো সিনক্রোনাস লার্নিংটা কি? সিনক্রোনাস লার্নিং অনেকটা ক্লাসরুম লার্নিংয়ের মতোই, কিন্তু পার্থক্য হলো যে এখানে প্রশিক্ষক এবং সমস্ত শিক্ষার্থী প্রত্যেকে সম্পূর্ণ আলাদা স্থানে অবস্থান করতে পারে। সিনক্রোনাস ই লার্নিং ধারণা ভিত্তিক প্রশিক্ষণ এবং খুব জটিল ধারণার প্রশিক্ষণ দিতে সক্ষম। সিনক্রোনাস লার্নিংয়ের মধ্যে হতে পারে ভার্চুয়াল ক্লাসরুম, অডিও অ্যান্ড ভিডিও কনফারেন্স, চ্যাট, ওয়েব উইনার্স, অ্যাপ্লিকেশন শেয়ারিং এক্সেট্রা। অ্যাসিনক্রোনাস লার্নিংটাও সিনক্রোনাস লার্নিংয়ের মতো একটা মিডিয়া ব্যবহার করে, বাট সেই মিডিয়াটা তাৎক্ষণিক না, অর্থাৎ ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া সম্ভব না। সফট স্কিল ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং, ফিনান্সিয়াল ট্রেনিং ইত্যাদি অ্যাসিনক্রোনাস লার্নিংয়ের মাধ্যমে পরিচালিত হতে পারে। অ্যাসিনক্রোনাস লার্নিংয়ের মধ্যে আছে সেলফ বেসড অনলাইন লার্নিং, ডিসকাশন ফর্মস অ্যান্ড গ্রুপস, মেসেজ বোর্ড, ইমেল, ব্লগস, ডিসকাশন ফোরাম, সিরিজ ডিভিডিস এক্সেট্রা। আর ব্লেন্ডেড লার্নিং হচ্ছে অবভিয়াসলি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস লার্নিংয়ের একটি মিশ্রণ, এবং এই যে মিশ্রণটা হচ্ছে, মানে মিশ্রিত উপাদানগুলোরও আবার প্রতিটির অনুপাত নির্ভর করে হচ্ছে কতটুকুন শ্রোতারা চাচ্ছেন বা শ্রোতারা কি চাচ্ছে তাদের ডিমান্ডের উপর ভিত্তি করে। তো ব্লেন্ডেড লার্নিংয়ের মধ্যে থাকতে পারে অফলাইন অ্যান্ড অনলাইন কোর্সেস, স্ট্রাকচার অ্যান্ড আনস্ট্রাকচার্ড কোর্সেস, সেলফ পেস অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং, কাস্টমাইজ কন্টেন্ট অ্যান্ড অফ দ্য শেলফ কন্টেন্ট, ওয়ার্ক অ্যান্ড লার্নিং। মানে দুইটারই একসাথে আছে, অফলাইন অনলাইন দুটি, আবার স্ট্রাকচার আনস্ট্রাকচার দুটি, সেলফ পেস কোলাবোরেটিভ দুটি, অর্থাৎ ব্লেন্ডেড দুটি থাকবে এখানে। এবার আমরা দেখব যে ই লার্নিং এর ক্ষেত্রে কি কি ডিজিটাল টুল কিটস ই লার্নিংটাকে আরো আমাদের কাছে আরো সহজতম বা বোধগম্য করে তুলছে। যেমন আমরা যদি চিন্তা করি যে প্রথম যে জিনিসটা ভূমিকা রাখছে সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি। তারপরে যদি আরেকটু দেখি যে কেউ যদি কোনো রিসোর্সের কথা বা রিসোর্স চায়, যেমন ট্রাস্টেড ওয়েব রিসোর্সের মধ্যে টিকটক থেকে অনেকে মোটিভেশনাল জিনিস পেতে পারে, উইকিপিডিয়া থেকে যে কোনো সময় সে একদম অ্যাকুরেট এবং সঠিক ইনফরমেশনটা পায়। এছাড়াও কারো যদি কোনো একটা কিছু বা কোনো একটা টিউটোরিয়াল দেখতে হয়, তাহলে সে ইউটিউব থেকে খুব সহজেই
রিসোর্স বা প্রবলেম সলভিং রিসোর্স পেয়ে যেতে পারি। কিন্তু এরপর যদি দেখি যে অফিস টুলস অ্যান্ড অ্যাপস, এর মধ্যে আছে মাইক্রোসফটের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এছাড়াও অ্যাডোব ফটোশপ থেকে শুরু করে ভিডিও এডিটিং, প্রিমিয়ার প্রো এক্সেট্রা, অফিস টুলস আর কি। অনলাইন কোর্সের মধ্যে এডেক্স, কোর্সেরা, ইউডেমি, ইভেন আমাদের ডিজিটাল ইউনিভার্সিটির নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে এই প্রথম, সেটা হচ্ছে ভিডিও মুক, যেটা কিনা কোর্স, অনলাইনে কোর্স দিচ্ছে। এরপরে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন টুল আছে, যেমন জুম, গুগল মিট, টিমস এক্সেট্রা। আর ওয়েব ব্রাউজার তো আমরা অলওয়েজ ইউজ করতেছি যে কোনো ধরনের ই লার্নিং বা যাই বলি না কেন। তো ই লার্নিং এর অ্যাডভান্টেজেসগুলো কি কি? অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে কস্ট খুব কম ই লার্নিং এ, অবশ্যই টাইম কম লাগতেছে আমার, রিটেনশনটা বাড়তিছে, ডেলিভারিটা কনসিস্টেন্ট হচ্ছে, অন ডিমান্ড অ্যাবিলিটি অর ফ্লেক্সিবিলিটি, এক্সপার্ট নলেজ, কারণ ই লার্নিং ডিজাইন করতে গেলে অবশ্যই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে হবে, সুতরাং এক্সপার্ট নলেজটা আছে, সেলফ বেসিক অর্থাৎ নিজের জায়গা থেকে শেখা যাচ্ছে, ইন্টারেক্টিভিটি, কারো সহজেই অন্য কারোর সাথে ইন্টারেক্টিভ হওয়া যাচ্ছে, কনফিডেন্স থাকতেছে নিজের মনের মধ্যে, ট্রান্সপোর্টেশন কস্ট এবং টাইম সেভ হচ্ছে কারণ আমরা তো নিজের জায়গা থেকে শিখতেছি, এবং ওভারঅল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কমছে। বাট ডিসঅ্যাডভান্টেজেস কথাগুলো যদি আমরা বলি, তাহলে লার্নারকে কিন্তু অবশ্যই একটা কম্পিউটার এবং ইন্টারনেট থাকতে হবে। শুধু তাই না, তাকে কম্পিউটার সম্পর্কে জানতে হবে, কিভাবে ওয়ার্ড প্রসেস করতে হয় বা কিভাবে টাইপ করতে হয় সেটা তাকে শিখতে হবে, কিভাবে অন্য কাউকে ইমেল ধরতে হয় বা ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে হয় সেটাও কিন্তু তাকে শিখতে হবে। আরেকটা যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে স্লো ইন্টারনেট কানেকশন। অবভিয়াসলি স্টুডেন্ট আইসোলেট ফিল করে মাঝে মাঝে ইনস্ট্রাক্টরদের কাছ থেকে। আর আরেক ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলা যায় যে যারা টেকনিক বা টেক সেভি স্টুডেন্ট, তাদের কিন্তু প্রায়োরিটিটা বেশি ই লার্নিংয়ের মধ্যে। আর অ্যাসিঙ্ক্রোনাস লার্নিং হাইন্ডার্স দ্য ফাস্ট এক্সচেঞ্জ অফ কোয়েশ্চেন। সবশেষে যদি আমরা একটা কনক্লুশন দিই, তাহলে ই লার্নিং ক্লাসরুমে প্রচলিত পদ্ধতি এবং শেখার কিন্তু প্রতিস্থাপন নয়, বরং এর লক্ষ্য হচ্ছে যে ক্লাসরুমে আমরা যেটা শিখি সেটাকে আরও বর্ধিত পরিবেশে তৈরি করা এবং প্রযুক্তি ও শিক্ষার সম্মিলিত পরিসরে সেবা প্রদান করা। উপরে আলোচনা থেকে আমরা এতটুকুন বলতে পারি যে ই লার্নিং হলো নিঃসন্দেহে একটি উদ্ভাবনী কৌশল এবং এটা হচ্ছে আইসিটি এর একটি রূপ। আইসিটি মিনস আইসিটি ইন এডুকেশন। ই লার্নিংয়ের কিছু অসুবিধা আমরা আগে আলোচনা করেছি, বাট কিছু ত্রুটি থাকা সত্ত্বেও ই লার্নিং বর্তমানে খুবই দরকারি এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ধন্যবাদ সবাইকে।